সবাই কেমন আছো? যাই হোক, এর আগে আমি যে ভিডিওটা দিয়েছিলাম নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য ও ভেনচিত্রের জন্য, সেখানে যতটুকু করে দিয়েছিলাম আজকে ঠিক তারপর থেকে শুরু হবে। ঠিক আছে? তো নিয়মগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি। এর আগের দিন লেখা হয়েছিল, এই যে নিয়মগুলো ছিল, একে একে একবার দেখে নাও একদম শেষ পর্যন্ত। যেখান থেকে শেষ হয়েছিল একদম সেখান থেকেই আজকে শুরু হবে। সেদিন আমি এ বচনে করে দেখিয়েছিলাম, আর আজকে আমি তাহলে বাকি আছে এ, ই, আই, ও। তার মানে বাকি আছে তিনজন, ই বচন, আই বচন আর ও বচন। তাহলে আজকে আমরা নেক্সট শুরু করছি ই বচনের ক্ষেত্রে। তাহলে কোশ্চেন, হাতি ঘোড়া নয়, এটা বচন করলে ই বচন হবে। তাহলে কি হবে? ই। কোনো হাতি নয় ঘোড়া। আচ্ছা, তাহলে ধড়িটা আজকে আমি এখানেই করে দিচ্ছি। হ্যাঁ, হাতিটা আমার এস আর ঘোড়াটা পি। তাহলে বুলীয় ভাষ্য, বুলীয় ভাষ্যে কী হবে? ই কোনো এস নয় পি, ব্র্যাকেটে আমরা কী পাচ্ছি তাহলে এস পি ইকুয়াল 0। এবার আমরা 3 নম্বর নিয়মটাকে খেয়াল করব। 3 নম্বর নিয়মে কী বলা আছে? এ এবং ও বচনে বিধেয়তে বার বসবে। এটা এ বচন হয়নি, ও বচন হয়নি। আরেকটা বলা আছে কি আর এক জায়গায়, যে বিশেষ বচনের ক্ষেত্রে নট ইকুয়াল 0 হবে, আর সামান্য বচনের জায়গায় ইকুয়াল 0 হবে। তো ইকুয়াল 0ই আছে। তাহলে আমাদের বুলীয় ভাষ্য কমপ্লিট। এবার কি করব? ভেনচিত্র। এবার হবে ভেনচিত্র। তাহলে ভেনচিত্র করতে গেলে যেহেতু আমাদের দুটো পদ আছে, তাহলে দুটো বৃত্ত নিতে হবে। তাহলে প্রথমে একটা বৃত্ত, তারপরে আরেকটা বৃত্ত, হয়ে গেল। এইবার একটা চতুর্ভুজ হয়ে গেল। এবার বাদিকে এস, এটা পি, আর এখানে এস পি, আর এখানে এস পি বার। এই দুটো নাম আমি আজকে দিলাম না। ঠিক আছে? তো দেখো, এবার বুলীয় ভাষ্যে এই যে জায়গাটা, এখানে কি লেখা আছে? এসপি। তাহলে এটা আমার এইখানে পাওয়া যাচ্ছে, তাই তো? তাহলে আমাকে এইখানে এবার সমান্তরাল রেখা দ্বারা ভরতে হবে। দেখো, আমি ভরে দিচ্ছি। বুলীয় ভাষ্য হয়ে গেল, ভেনচিত্রও হয়ে গেল। তাহলে নেক্সট আমরা আবার করব হচ্ছে কোশ্চেন লিখি। কিছু বালক চালাক। তাহলে বচন কি হবে এটার? আই। কোনো বালক হয় চালাক। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি এটা এস আর এটা পি। এবার আমাদের কি হবে? বুলীয় ভাষ্য।
বুলিয় ভাষ্য তাহলে কি দাঁড়াচ্ছে? বুলিয় ভাষ্য হচ্ছে আই কোনো এস হয় পি, ব্র্যাকেটে তাহলে আমার এস আর পি ইকুয়াল 0 আগে দিয়ে নিলাম। এইবার আমি নিয়মে আবার যাব। 3 নম্বর নিয়মে বলেই দিয়েছে এ এবং ও বচনে বিধি হতে পারে, এটা এ ও হয়নি। আরেকটা বলছে বিশেষ বচনের ক্ষেত্রে নট ইকুয়াল 0, তাহলে আমাকে এখানে নট ইকুয়াল 0 করে দিলাম। বুলিয় ভাষ্য আমার রেডি। এবার ব্যঞ্চিত্র। তাহলে আমার দুটো বৃত্ত নিতে হবে। এবার চতুর্ভুজ হয়ে গেল। বাঁ দিকেরটা এস, ডান দিকেরটা পি, এখানে লিখলাম এস পি আর এখানে লিখে দিলাম এস পি বার। এবার দেখো এখানে কি আছে আমার, এখানে আছে এসপি, তাহলে এখানে আমার এসপি আছে মিডিলে। তো এবার আমাকে কি করতে হবে, নট ইকুয়াল 0 থাকলে যদি আমার নট ইকুয়াল 0 থাকে তাহলে আমাকে কি করতে হবে, একটা ব্যক্তিগ্রাহক চিহ্ন দ্বারা আমাকে এটা ভরতে হবে। তাহলে ব্যক্তিগ্রাহক চিহ্ন, তার মানে একটা ছোট্ট ক্রস চিহ্ন দিলাম। এটা খেয়াল রাখতে হবে, এটা যেন কোনো বর্ডারে টাচ না করে ছোট্ট করে দিতে হবে। তাহলে এটা হয়ে গেল। এবার কি আছে, নেক্সট কোশ্চেন, ওটাকেই করছি আমি, না আরেকটাই করি। কয়েকটি ফল মিষ্টি নয়, তাহলে বচন এটা ও। কোনো ফল নয় মিষ্টি, বচন হয়ে গেল। তাহলে আবার ধরব, এটা এস আর এটা পি, ঠিক আছে। এবার তাহলে কি হবে বলো তো, বুলিয় ভাষ্য। তাহলে বুলিয় ভাষ্য, ওহো হ্যাঁ ঠিক আছে, বুলিয় ভাষ্য কি হবে, ও কোনো এস নয় পি, তাহলে পাচ্ছি আমি এস পি ইকুয়াল 0, আর যেহেতু বিশেষ বচন তাহলে নট ইকুয়াল 0। আর 3 নম্বর নিয়মে বলে দিচ্ছে এ এবং ও বচনের ক্ষেত্রে বিধি হতে বার বসবে। তাহলে এই যে আমি ব্র্যাকেটে যে করছি, এখানে পি এর উপরে একটা বার দিয়ে দিলাম, হয়ে গেল আমার বুলিয় ভাষ্য। এইবার আমাকে করতে হবে হচ্ছে ব্যঞ্চিত্র। তাহলে আবার দুটো পদের জন্য দুটো বৃত্ত, এবার একটা
চতুর্ভুজ বাঁদিকে এস ডান দিকে পি, এখানে এস পি, আর এখানে এস পি, অর্থাৎ এখানে হচ্ছে এস এর অংশ নাই, তাই এখানে এস বার, আর এখানে এস পি, এখানে পি এর অংশ নাই, পি বার, আর এই কোণায় এস পি বার। এবার যদি আমরা এখানে দেখি লেখা আছে, এইখানে যে অংশটা আছে সেটা এখানে খুঁজতে হবে। এখানে কি আছে তাহলে? এখানে কি আছে? এইখানে আছে এস পি বার, এটা আমাকে খুঁজতে হবে। তাহলে কোথায় আছে সেটা? এইখানে আছে। তো এই ঘরটাতে আমি এবার কাজ করব। এবার কাজ কি হবে বলছে নটিক্যাল জিরো, তা আমার না শুধু একটা ক্রস চিহ্ন হয়ে গেল। তাহলে আমরা সাধারণভাবে এই যে এ ই আই ও 4টি বচনের যে বুলীয় ভাষ্য সেটা কিন্তু শিখে নিলাম। এবার এর আরও অনেক রয়েছে, আমি ঠিক তার পরবর্তীটাকে আলোচনা করছি। এই পর্যন্ত বোঝা গেল? এই পর্যন্ত যারা ধীরে ধীরে করতে চাও, তো এই যে এখন যে আমি শেষ দিলাম এই পর্যন্ত আগে ধীরে ধীরে দেখে বুঝবে, তারপরে যে পার্টটা আসবে সেই পার্টটা আমি করে দিচ্ছি। যদি কারো অসুবিধা মনে হয় তো আগে এই পর্যন্ত দেখে নেবে, তারপরে এই পার্টটা আজকে এখন এই মুহূর্তে যেটা করব সেটা দেখবে। সেটা হচ্ছে অনেক সময় একটি করে পদ থাকে, যেমন কোশ্চেন আমি লিখছি, ভূত নেই। এই বাক্যটাকে যদি খেয়াল করি, একটাই পদ আছে ভূত, তো এটাকে যদি বচন করি, বচন করলে এটা এই বচন হবে। আর বচনে বলা আছে যদি কোনো একটা পদ থাকে এবং আর একটা পদ না থাকে, তো এই যে নেই আর আছে বলতে তো অস্তিত্বশীলকে বোঝায়, তো তখন করতে হয় যে কোনো ভূত নয় অস্তিত্বশীল। তো এটা যদি আমি বচন করি, দেখাচ্ছি আমি, এটা যদি বচন করি তাহলে কি যেটা হবে, কোনো ভূত নয় অস্তিত্বশীল। ঠিক আছে, বচন করলে এটা হবে, কিন্তু প্রশ্নে আমার একটি পদ আছে, বচন আমারই হবে। তার জন্য আমাকে এটা কি করতে হবে, এখানে লিখতে হবে, এখানে একটি পদ রয়েছে, পদটা কি? ভূত। এবার ভূত, আচ্ছা এবার ইম্পর্টেন্ট বিষয়, এই যে বচন করছি, ভূতের অবস্থানটা কোথায় আছে? ভূতের অবস্থানটা কোথায় আছে? সাবজেক্টে। কোথায় আছে? সাবজেক্টে। তাহলে আমি ভূত সমান কি ধরে নেব? এস। ঠিক আছে, এইবার আমি করব বুলীয় ভাষ্য। বুলীয় ভাষ্য তাহলে কি হচ্ছে? এস ইকুয়াল 0, যেহেতু ই বচন। এইবার ব্যঞ্চিত্র। এবার দেখো পদ আছে কয়টি? পদ আছে কয়টি? একটি। তাহলে বৃত্ত কয়টা হবে? একটা। হয়ে গেল। এইবার একটা চতুর্ভুজ, এইবার হচ্ছে একটা যেহেতু পদ, আমি এবার ভিতরে লিখব এইচ, আর বাইরে যেহেতু এইচ নয় তাই এইচ বার। এবার যেহেতু আছে এস ইকুয়াল 0,
এস ইকুয়াল 0, তো এসটা আমি কোথায় পাচ্ছি? বৃত্তের ভেতরে। তাহলে এইখানে আমি কি করব? সমান্তরাল রেখা দ্বারা ভরে দেব। হয়ে গেল। ঠিক একইভাবে এই প্রশ্নটায় যদি আই বচন হয়, অর্থাৎ কোশ্চেনটা যদি হয় ভূত আছে, তাহলে এটাকে আমরা বচন করলে আই বচন পাবো। লিখতে হবে ওই একইভাবে, কোনো ভূত হয় অস্তিত্বশীল, তাহলে এখানেও লিখতে হবে। কি লিখতে হবে? যেহেতু এখানে একটি পদে আছে, লিখতে হবে এখানে একটি পদ রয়েছে, কি সেটা? ভূত ইকুয়াল এস। তাহলে এবার কি করব? বুলীয় ভাষ্য। বুলীয় ভাষ্য তাহলে কি দাঁড়াচ্ছে? এস নট ইকুয়াল 0, যেহেতু বিশেষ বচন। তাহলে এবার ভেনচিত্র। তাহলে ভেনচিত্র কী হবে? একটা পদের জন্য একটা বৃত্ত নিতে হবে, আর একইভাবে যেহেতু এটা এস, তাহলে এটা এস, আর এখানে এস বার। আর যেহেতু এটা বিশেষ বচন, তাহলে এই যে আমাকে কোথায় কাজ করতে হবে? এই যে এস, তাহলে এসটা বৃত্তের ভেতরে আছে, তাহলে এইখানে আমাকে কি করতে হবে? যেহেতু বিশেষ বচন, তাই আমাকে এখানে একটা ক্রস চিহ্ন দিতে হবে। তাহলে কিন্তু এটা হয়ে গেল। বোঝা গেল এ পর্যন্ত? হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। এই একটি করেই পদ থাকে, সেটারও আমি কোশ্চেন দিচ্ছি। এটা অনেকেই বুঝতে পারে না সহজে, তো এটাকে ভালো করে খেয়াল করবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। তো সেটা হচ্ছে এ বচনের। দেখো কোশ্চেন আমি লিখে দিচ্ছি আগেই। সব কিছুই মূল্যহীন। দেখো এটাকে ভালো করে খেয়াল করো। এই যে প্রশ্নটা আছে, মানে এই বাক্যটা যে আছে, এই বাক্যটাকে যদি আমি পড়ি, তাহলে কিন্তু এখানে একটি পদ আছে। পদটা কি? মূল্যহীন, বিধেয় পদ আছে। তো আমি তাহলে এই যে বিধেয় পদ মূল্যহীন, এটাকে আমি ধরে নিচ্ছি এর অবস্থানটা কোথায় আছে? বিধেয়তে আছে, পি আছে। তো বচনে করে দিচ্ছি আমি, তাহলে সুবিধা হবে বুঝতে। সকল বস্তু হয় মূল্যহীন। তাহলে এই যে মূল্যহীনের অবস্থানটা কোথায় আসলো? পিতে। তাহলে কি লিখতে হবে? ঠিক আগের মতো এখানেও লিখতে হবে। এখানে একটি পদ রয়েছে, পদটা কি? মূল্যহীন ইকুয়াল, যেহেতু বিধেয়তে অবস্থান সেজন্য পি ধরে নিলাম। ঠিক আছে। এইবার কি হবে? ভেনচিত্র। তাহলে একটি পদের জন্য একটি বৃত্ত, হয়ে গেল। এইবার বৃত্তটা ফ্রি আর বৃত্তের বাইরে
পি বার, কিন্তু আমার একটা জিনিস করা হয়নি এখানে, বুলিয় ভাষ্যটা করা হয়নি। তো যাই হোক, আমি এখানে করে দিচ্ছি, ওখানে মিস হয়ে আছে। বুলিয় ভাষ্যটা কি হচ্ছে, বুলিয় ভাষ্য হবে পি ইকুয়াল 0, যেহেতু সামান্য বচন। আর 3 নম্বর নিয়মে বলে দিয়েছে এ এবং ও বচনে বিধেয়তে বার বসবে। যেহেতু এটা পি বিধেয়, তাহলে বিধেয়তে বার হবে। তাহলে এইটা হচ্ছে আমার বুলিয় ভাষ্য। আর এইটা আমাকে যদি খুঁজতে চাই, তাহলে আমি কোথায় পাচ্ছি? বৃত্তের ভেতরে না বৃত্তের বাইরে? এই অংশটা কিন্তু বাইরে পাচ্ছি। তো এই বাইরে আমাকে কাজ করতে হবে কি, সমান্তরাল রেখা দ্বারা ভরতে হবে, যেহেতু ইকুয়াল 0 আছে। তো চলো ভরে দিচ্ছি। দেখো হয়ে গেল। তো যদিও একটু এদিক সেদিক হয়ে গেছে দাগগুলো, সমান্তরাল লেখা হতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেল। তো এই হচ্ছে নিরপেক্ষ বচনের বুলিয় ভাষ্য ও ব্যঞ্চিত্র। তো এটা আর একটা ভাবে কোশ্চেন আছে, সেটা হচ্ছে বচনের আকার দিয়ে, সেটা একটা করিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, তো সেটা কেমন, এ বচন দিয়েই করে দেখাচ্ছি, শুধু একবার দেখতে থাকো তাহলেই হবে। কোশ্চেন: সকল এস হয় পি। তো অ্যান্সার কী হবে? বচনটা তো এই হবে, এটাই লিখলাম, সকল এস হয় পি। আর বুলিয় ভাষ্যটা কি হচ্ছে, নিচে করে দিচ্ছি আমি, এস পি ইকুয়াল 0। যেহেতু এ বচন, এস পি ইকুয়াল 0 হবে। আর কি হবে বলো? 3 নম্বর নিয়মটা বারবার খেয়াল করতে হবে। যেহেতু এ বচন, তাহলে বিধেয়তে বার বসবে, দিলাম বার। এইখানে আর একটা ইম্পর্টেন্ট বিষয় দেখো, এস এর আগে একটা হাইফেন দিয়ে অ আছে, পি এর আগে একটা হাইফেন দিয়ে অ আছে। মাথায় রাখতে হবে এই যে অ, এদের জন্যও বার বসে, যার সঙ্গে আছে তার উপরে বসে। দেখো এস এর সঙ্গে আছে, তাহলে এস এর একটা বার বসবে, পি এর সঙ্গে আছে, পি এরও একটা বার বসবে। যদিও পি এর একটা আগের নিয়ম অনুসারে অটোমেটিক বসে গেছে, তাহলে কি হবে? এস এর উপরে একটা বার, আর পি এর আগের নিয়মে ওটা হয়ে গেছে, আর এই ওয়ের জন্য পি এর উপরে আর একটা বার, তাহলে কি দাঁড়ালো? ডবল বার। এটাকে ভাঙলে কি দাঁড়াচ্ছে? এস বার পি ইকুয়াল 0, অর্থাৎ ডবল বারের জন্য উঠে গেল। এবার আমার বুলিয় ভাষ্যটা কি দাঁড়ালো? এইটা দাঁড়ালো আমার বুলিয় ভাষ্য। তাহলে আমি এটা লিখে দিলাম সাইডে, এখানে লিখে দিলাম, এখানেই লিখে দেওয়া যেত, এখানেই লিখে দিই বুলিয় ভাষ্য।
এবার তাহলে কি হবে, ভেনচিত্র। তাহলে বৃত্তের চারিদিকে একটা বর্গাকার ব্যাস, বাঁদিকে এস, ডান দিকে পি, এস পি, এখানে এস, এখানে এস পি বার, আর এই কোণায় এস পি বার। এবার বুলীয় ভাষ্যের এই যে অংশটা, এখানে যদি খেয়াল করে কি আছে, এস বার পি, তাহলে এটা কোথায় আছে, এইখানটায় আছে। এইখানে আমাকে সমান্তরাল রেখা দ্বারা ভরে দিতে হবে, বুঝতে পারলে? এই যে মানে যেটা আমার বুলীয় ভাষ্য হবে সেই অংশটা আমি এখানে খুঁজে পাবো, সেই অংশে আমাকে কাজ করতে হবে। তো ঠিক আছে, আমি ভরে দিচ্ছি। যাই হোক, যার যার এই বুলীয় ভাষ্য সম্বন্ধে সমস্যা থাকবে, আমি আজকে যতটুকু ভিডিও এখানে তৈরি করে তোমাদের জন্য দিলাম, এটা যদি ঠান্ডা মাথায় ধীরে ধীরে দেখতে থাকো তাহলে হয়তো আর কোনো সমস্যা থাকবে না। তো আমি চাইব এরপরেও যদি তোমাদের সমস্যা থাকে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে এবং আমাকে জানাবে যে আমার এখানে সমস্যা। তো আমি তোমাদের সেই সমস্যা দূর করার জন্য আমি আবার তোমাদের জন্য আরেকটা ভিডিও তৈরি করে দেব। তো আজকের জন্য এইটুকুই। সবাইকে ধন্যবাদ।